দক্ষিণের মেয়রের শপথ দাবিতে কাকরাইলে রাতভর বিক্ষোভ। যোগ দিয়ে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক। উচ্চ আদালতের রায় ঘোষণা আজ। সাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন চলছে। আজ শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেবে ছাত্রদল। দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক। টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে নিশ্চুপ রাজউক চেয়ারম্যান। বাজেট ঘাটতি মেটাতে এবার ঋণের বোঝা বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিদেশি উৎসে জোর দেওয়া উচিত বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাকরাইলের রাতভর বিক্ষোভ হয়েছে। নিজের পক্ষে চলা জনতার আন্দোলনে সংহতি জানান বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন ইশরাক। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার রাতভর স্লোগানে মুখর কাকরাইল মোড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে চলছে টানা আন্দোলন। কাকরাইল মোড়ে সমর্থকদের চলা এই বিক্ষোভ কর্মসূচিতে বুধবার সন্ধ্যার পর যোগ দেন ইশরাক হোসেন। এ সময় উচ্ছ্বাস দেখা যায় বিক্ষোভকারীদের মাঝে। আন্দোলন ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ওনার দায়িত্ব বুঝিয়ে দিবে। আজকে জনগণ ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে। তারাই ইশরাক হোসেনকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চায়। আদালত রায় দিয়েছে, সেই রায়ের বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইশরাক সমর্থকদের। যদি দাবিটা মেনে না নেন তবে তখন এক দফা আন্দোলনে যেতে বাধ্য হবে বাংলার জনগণ। ইশরাকের শপথ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য দেন ইশরাক। বলেন, বিচার বিভাগকে প্রভাবিত ও নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। শুধু মেয়র পদে একজন ব্যক্তির দায়িত্ব বুঝে নেওয়া নয়, এই কর্মসূচি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা সেটি নির্ধারণ করবে বলেও জানান তিনি। এ সময় দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। এর আগে বুধবার সকালে অষ্টম দিনের মতো কর্মসূচি শুরু হয়। নগর ভবন ও মৎস্য ভবন মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ আয়োজন নিয়ে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ কিংবা আদালত পাড়ায়ও। যদিও ইশরাককে শপথ পড়ানো হবে কিনা তা এখন নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর, যেটি জানা যাবে আজ। আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কিন্তু শপথের কারণে আটকে আছে মেয়রের চেয়ারে বসা না বসা। আর শপথ নিতে পারা না পারা এখন নির্ভর করছে উচ্চ আদালতের ওপর। এ বিষয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও শ্বাসরুদ্ধকর শুনানি হয়। আইনি যুক্তিতে দুপক্ষই কেউই কাউকে এক চুলো ছেড়ে কথা বলেননি। ইশরাকের আইনজীবীর সাফ কথা, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছে, তা মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথ নেওয়া ঠেকাতে তৃতীয় পক্ষের করা রিট চলতে পারে না। ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেই জন্য ব্যারিস্টার সদ্য তাপস উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। ইশরাকের আইনজীবীরা আরও বলেন, এ মামলা এখন কেবল আইনি নয়, হয়ে গেছে
রাজনৈতিক। আদালতের উচিত নয় এতে জড়ানো। রিটকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। রিটকারীর আইনজীবী বলছেন ভিন্ন কথা। ইশরাককে মেয়র ঘোষণার রায় ও বিচারিক প্রক্রিয়ায় নানা অসঙ্গতি রয়েছে। সেই কারণে হস্তক্ষেপ করা উচিত উচ্চ আদালতের। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নাসির উদ্দিন কমিশনে পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তাগিদ নেতাদের। ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। তবে কমিশন বলছে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি। আগে জাতীয় নাকি স্থানীয় ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ডাকে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারা আসেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে ইসির মূল ফটকে অবস্থান নেন তারা। বাকশালী আইনে যে ইসি গঠন হয়েছে সেই কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে দাবি করেন নেতারা। ইসি একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে উল্লেখ করে এনসিপির নেতারা কমিশনের পদত্যাগের দাবি জানান। এই ইসি সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই কারণে অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কমিশনের ফিটনেস পরীক্ষা ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব নয় উল্লেখ করে ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকারের নির্বাচনের তাগিদ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয় তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এদিকে সভা শেষে ইসির নিরপেক্ষতার প্রশ্নে এনসিপির অভিযোগের জবাব দেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোন নির্বাচন আগে এটি সরকারের সিদ্ধান্ত, ইসির নয় উল্লেখ করে তিনি বলেন এনসিপির দাবি রাজনৈতিক। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসিএসপিদের বাদ দিয়ে ইসির অধীনে এনে খসড়া নীতিমালার সংশোধনীও নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এমন কর্মসূচির নামে কারো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে নেতারা বলেছেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার পায়তারা করছে একটি মহল। জোর করে কোনো দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় মন্তব্য করে দলটির নেতারা দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার না নির্বাচন, কোনটা আগে সে প্রশ্ন ছাপিয়ে এখন ইশরাকের শপথ, রাস্তা অবরোধ, এমনকি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে কমিশন ভবন ঘেরাও। দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি নেতারা বলছেন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে জাতীয় নির্বাচন পেছাতে একটি মহল চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের কঠোর সমালোচনা করেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন নির্বাচন ও কমিশন নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কেন ইশরাক শপথ নিতে পারলেন? 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। যে নির্বাচন কমিশন
ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বুধবার দুপুরে ময়মনসিংহে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার পরও হুমকি দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হচ্ছে, জোর করে দাবি আদায় ভালো দৃষ্টান্ত নয় বলেও মন্তব্য তার। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না। গণতান্ত্রিক আন্দোলনে থাকা দলগুলোকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার দাবিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল। বুধবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, শাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতক সহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পালন করা হবে অবস্থান কর্মসূচি। শাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন করে আসছে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। গত 13 মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। রাতে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন শাহবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়। শাম্য হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাম্যকে নির্দয়ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিল স্লিপ অফ টাং। এ নিয়ে কারোর সঙ্গে কোথাও কোনো কথা হয়নি, হবেও না, এমনটাই দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেছেন, মানবিক সহায়তা চ্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে পুরো দায়িত্ব থাকবে জাতিসংঘের। বাংলাদেশ শুধু নিরাপত্তা সহায়তা দেবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠাতে করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যেই তোলপাড় রাজনৈতিক অঙ্গন। দলগুলোর নানা সমালোচনা আর বিশ্লেষকদের দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ আগুনে ঘি ঢালে। এর মধ্যেই মার্কিনীদের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এমন খবরে রটে গুজবও। এটা না হলে পরে আপনি এ নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগে ব্যাখ্যা দিলেও এবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করে জানালেন। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই করেনি অন্তর্বর্তী সরকার, আগামীতেও নেই কোনো সম্ভাবনা। করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচিত বক্তব্যকে স্লিপ অফ টাং বলে ব্যাখ্যা করেন খলিলুর রহমান। উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। Move only that was a slip of tongue and you have to give him that. I mean দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের উপরে কোনো চাপ নাই। রাখাইনের 90% ভূখণ্ড আরাকান আর্মির দখলে থাকায় জান্তা সরকারের পাশাপাশি তাদের সঙ্গেও আলোচনা চলছে। দুই পক্ষই রোহিঙ্গা প্রত্যাবাসনে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো, পরিস্থিতি অনুকূল হলে তারা
এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। এদিকে নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেই কেউ সে দেশের নাগরিক হয়ে যায় না। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ, আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যে কথাগুলি উঠেছে, মানবিক করিডোরের নামে সরকার নতুন দুর্যোগ আনছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে তার একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যারা এই সরকারকে দীর্ঘমেয়াদী করতে চান তারাই স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বলেও মন্তব্য করেন সাইফুল হক। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মধ্যে বাইরের কারো আগ্রহ বড় হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 9.5 মাসে একটি সংস্কারও করতে পারেনি বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। গোটা আন্দোলনটাই হয়েছে ভোটের দাবিতে, গণতান্ত্রিক অধিকারের জন্য, অবাধ নিরপেক্ষ একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, যার মধ্য দিয়ে রাষ্ট্র, সমাজ, সংবিধানেরও আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করব। এখন দেখছি সেই এজেন্ডার বাইরে যে এখন আপনি বলছেন জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। 16 বছর ধরে আমাদের লড়াইটা কি হয়েছে স্থানীয় নির্বাচনের জন্য? আপনারা কি মনে করেন? নিশ্চয়ই সেটা না। অন্তর্বর্তী সরকার, ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। আর আলী রিয়াজ সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়েও তো মত পার্থক্য করছেন, এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারতো তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। ভারতের সঙ্গে স্বাক্ষরিত কোনো চুক্তি এখনও বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ সীমান্তে ভারতের পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও জবাব মেলেনি বলেও জানান তিনি। এদিকে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের অব্যাহতি প্রসঙ্গে উপদেষ্টা বলছেন, অপসারণ নয়, নিজের ইচ্ছাতেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন সচিব। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে শতাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। যেসব চুক্তিতে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের তাবেদারি করার অভিযোগও আছে শেখ হাসিনার বিরুদ্ধে। 5 আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হলেও সেসব চুক্তি থেকেছে আলোচনার বাইরে। উল্টো ট্রান্সশিপমেন্ট ও স্থলবন্দর দিয়ে আমদানি বাতিলের মতো সিদ্ধান্ত জানিয়ে ঢাকাকে অসহযোগিতার স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। একতরফা এই চুক্তিগুলো বাতিলে কি কোনো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার? এমন প্রশ্নে উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে বিএসএফ, তবে এ সংক্রান্ত চিঠির কোনো জবাব পায়নি বাংলাদেশ। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অপসারণের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মন্ত্রণালয়ে, তবে উপদেষ্টার দাবি নিজ থেকেই দায়িত্ব ছাড়ছেন তিনি। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। এছাড়াও প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী শফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের অবস্থান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকার বাড়াচ্ছে না ঋণের বোঝা। চলতি অর্থ বছরের মতোই পরিমাণ থাকছে কম বেশি 2.5 লাখ কোটি টাকা। ব্যবসায়ীদের তাগিদ দেশে নয় বরং ঋণের চাহিদা মেটাতে বিদেশি উৎসের দিকে জোর দেওয়া উচিত। ঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইয়ানুস শিফাতের প্রতিবেদনে।
দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করে সরকার। চলতি বাজেটের পরিমাণ ছিল 2,51,600 কোটি টাকা। আসছে বাজেটে তা বাড়বে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে। ঋণ কম বেশি 2.5 লাখ কোটিতেই স্থির থাকবে। বিগত সরকার ঋণ নির্ভর হওয়ায় জানুয়ারি পর্যন্ত দেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 8,86,000 কোটি টাকা, আর মার্চ পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি 12,72,000 কোটি টাকা। এতে বেড়েছে সুদ পরিশোধের চাপও। আসছে বাজেটে তাই এ বাবদ ব্যয় 20,000 কোটি টাকা বাড়িয়ে 1,33,000 কোটি টাকা নির্ধারণ হতে পারে। জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ বেশি না হয় বাজেট ঘাটতি মেটাতে সরকারের উচিত এই উৎসের উপর গুরুত্ব দেওয়া, বলছেন ব্যবসায়ীরা। IMF এর যে একটা গাইডলাইন আছে বৈদেশিক ঋণের সাথে জিডিপির অনুপাত কতটুকু থাকা উচিত, সেই থ্রেশহোল্ডটা হচ্ছে 40%। সরকারের যে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার যে সক্ষমতা, সেটা আসলে মোটেই যথেষ্ট পরিমাণে কাজে লাগানো হয়নি। ঋণটা যদি ডোমেস্টিক থেকে না নিয়ে বৈদেশিক সূত্র থেকে নেওয়া হয়, সেটা আসলে আমাদের জন্য ওভারঅলে ভালো ফল বয়ে নিয়ে আসবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়নে ঋণের উপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এর বিপরীতে পরোক্ষ কর নয়, বরং আয়করের মতো প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। ঋণ যত কম করা যায় ততই ভালো। প্রায় 5 লক্ষ কোটি টাকার যে একটা লক্ষ্যমাত্রা থাকবে এই রাজস্ব আদায়ের জন্য, সেটা যদি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় উৎস থেকে ঋণ সরবরাহ করতে হবে। রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষের কাছে বাজেটের ডিরেকশন থাকতে হবে, যাতে করে তারা তাদের টার্গেট অনুযায়ী অন্তত যাতে রেভিনিউটা কালেক্ট করে। একই সঙ্গে যে আয়করের যে আদায়ের হার সেটি বাড়াতে হবে। ঋণ পরিশোধ সক্ষমতা কমায় মার্চে বাংলাদেশের ঋণমান নেতিবাচক করেছে মুডিস। তবে IMF এর ঋণ কর্মসূচি চলমান থাকায় বিশ্বের কাছে ইতিবাচক বার্তা যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। মুডির সঙ্গে বা অন্যান্য ঋণমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গত 53 বছরে প্রচলিত ব্যবস্থায় নির্বাচিত হতে পারেননি যোগ্য লোকেরা, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। বুধবার রাজধানীর পল্টন এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে কিনা তার পরীক্ষা হিসেবে আগে দরকার স্থানীয় নির্বাচন। আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো জোটবদ্ধ হবার প্রক্রিয়া এখনো চলমান বলেও উল্লেখ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আমরা 53 বছর নির্বাচন দেখেছি, সেই নির্বাচনের মধ্যে আসলে যোগ্য লোকগুলো তারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি অনেকাংশে হতে পারে না। হাজার হাজার মানুষ মায়ের কোল খালি হয়ে গেল, সন্তান হারা হলো, যে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এটা বাস্তবায়নের জন্য এই প্রয়োজন সংস্কারগুলো আগে হবে, তারপর নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনটা আমরা আগে চেয়েছি এর জন্য যে আমরা ক্ষেত্রটা দেখতে চাই যে জাতীয় নির্বাচন আসলে স্বচ্ছ হবে কি হবে না, সুন্দর পরিবেশ জনগণের আমাদের চাওয়া পাওয়া সেভাবে হবে কি না, সেইটা দেখারও একটা পরীক্ষা হিসাবে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নেওয়া হবে পরবর্তীতে পদক্ষেপ। এনসিডিবিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধানে বুধবার দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করে তানভীর বলেন, প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে, তার আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব, প্রয়োজনে জেলে যেতে হলে যাব। এদিন চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন, পদত্যাগ করবেন উপদেষ্টার পিও পদ থেকেও। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। দুদক জানায় অভিযোগগুলোর সঙ্গে অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন,
আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন, তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দালালের প্রলোভনের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার খুলনার অনেক তরুণ। কেউ ফিরেছেন সর্বশান্ত হয়ে, কারো দিন কাটছে বিভীষিকাময়। জেলায় বৈধ কোনো রিক্রুটিং এজেন্সি না থাকায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। চোখে ছিল রঙিন স্বপ্ন, বিদেশ গিয়ে বদলে দেবে সংসারের ভাগ্য। এখন সেই চোখেই শুধুই হতাশা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে খুলনার সোনারাঙ্গা থানায় এসেছেন যুবক তরিকুল ইসলাম। সার্বিয়া যাওয়ার স্বপ্নে খুলনার এক এজেন্সিকে টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। কাগজপত্র আর প্রতারণার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় ওই প্রতিষ্ঠানের করা সাধারণ ডায়েরির জবাব দিতেই হাজির হয়েছেন থানায়। তাদের অফিসে যাইতে যাইতে মনে করেন যে আমি ক্লান্ত। সবশেষ থানায় যে আমার নামে সাধারণ ডায়েরি করছে যে আমি তাদের প্রতারণার বিরুদ্ধে ফেসবুকে কথা বলছি, ফেসবুকে সবাইকে সতর্ক করছি। এবার অঙ্গীকার নিছে আমার কাছ থেকে যে থানা থেকে যে পরবর্তীতে তাদের নামে আর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে না। তরিকুল একা নন, এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প ছড়িয়ে আছে নগর থেকে গ্রাম পর্যন্ত। খুলনার রাজীব মোল্লাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিয়ে যাওয়া হয় কম্বোডিয়ায়। এরপর জঙ্গলে আটক থেকে 17 দিন পর দেশে ফেরেন। তারা বিশ্বাস করে যাইয়ে আজকের আমি মরা রাতে ফিরে আইছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে গত বছর খুলনা থেকে বিদেশে গেছে ৭,৫৪৭ জন। তবে অবৈধ এজেন্সি আর স্থানীয় দালালের ফাঁদে পড়ে কেউ হারিয়েছেন সর্বস্ব, কেউ পৌঁছে গিয়েও পড়েছেন ভয়ানক বিপাকে। ৫.৫ লাখ টাকা নিয়ে আমার বাইরে সৌদি আরব নিয়ে কোনো আকামা দিনই ৬ মাস টাকার পরে তারপর পুলিশই ধরেছে, তার আমার বাইরে দেশে ফেটাই দিছে। আমাদের লোন করে নিয়ে আসছে, তাই ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয় আমার স্বপ্নটা নষ্ট হয়েছে, ভাঙছে। কর্তৃপক্ষ বলছে খুলনায় নেই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি। বৈধ পথে নিরাপদে বিদেশ যেতে হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাহায্য নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। কোনো এজেন্সির নিয়োগপ্রাপ্ত লোক না হয়ে আপনি কাউকে বিদেশ সম্পর্কিত কোনো কথাই আপনি বলতে পারবেন না। বিদেশে আপনারা গেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস খুলনা যোগাযোগ করেন, তাহলে আপনারা নিরাপদে বিদেশে যেতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 1 বছরে খুলনায় এমন প্রতারণার 140টি অভিযোগ এসেছে। এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে মাত্র 30টি। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। রাজস্ব বোর্ড বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে 24 থেকে 26 মে সারা দেশে সব দপ্তরে কর্মবিরতি পালন করা হবে বলেও জানানো হয়। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা আওতার বাইরে থাকবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতির পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি আদায় না হওয়ায় নতুন কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংস্থাটির চেয়ারম্যান সংকট নিরসনে প্রকৃত সত্য আড়াল করছেন এমন অভিযোগ এনে তার পদত্যাগ দাবি ও অসহযোগিতা করার কর্মসূচি দেওয়া হয়েছে। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শ কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশের দাবি জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 22 মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অব্যাহত এবং 24, 25 ও 26 মে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। 24 মে এবং 25 মে সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের 13 জন প্রতিনিধি অংশ নিলেও দাবি দেওয়া শোনার জন্য যথাযথ সময় দেওয়া হয়নি। মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ায় প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। আমরা সবশেষে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। টেকসই ও কার্যকর সংস্কার করে শক্তিশালী ও জবাবদিহিমূলক রাজস্ব বোর্ড গঠনে সকল অংশীজনের মতামত নেয়ার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর থেকে চীনে আম ও কাঁঠাল রফতানি করা হবে জানিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, কৃষি খাতের সার্বিক উন্নয়নে 2050 সাল পর্যন্ত করা হচ্ছে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। 28শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। চায়নাতে আমের সাথে পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি, সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইকোনমিক ডেভেলপমেন্ট, সেখানে অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো বেসড এমপ্লয়মেন্টের যে বিষয়টা রয়েছে সেটা আমাদের করতে হবে। পুরো বিষয়টাকে মাথায় নিয়ে আমাদেরকে আমরা একটা পার্সপেক্টিভ প্ল্যান বা একটা দীর্ঘমেয়াদী 25 বছরের কর্মপরিকল্পনার জন্য কৃষি মন্ত্রণালয়ের আমরা উদ্যোগ রয়েছে। খুলনায় মামলা জট কমছে না কোনোভাবে। বিভিন্ন আদালতে ঝুলছে ৭৫,০০০-এরও বেশি মামলা। বছরের পর বছর আদালতের দুয়ারে ঘুরে ঘুরে ক্লান্ত বিচার প্রার্থীরা। এতে শুধু অর্থ আর সময় অপচয় হচ্ছে না, বাড়ছে ভোগান্তিও। সংশ্লিষ্টরা বলছেন, মামলা জট কমাতে আদালতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরকার সব পক্ষের সহযোগিতা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন, রুবেলা রিপোর্ট। পৈতৃক সম্পত্তি ফিরে পেতে 16 বছর ধরে খুলনার আদালতে ঘুরছেন 82 বছর বয়সী ননীগোপাল মণ্ডল। মামলায় উপস্থিত হন, শুনানি হয়, তবে নিষ্পত্তি হয় না। ভোগান্তি আর কষ্ট নিয়ে আবারও তাকে ফিরতে হয় প্রতি 2-3 মাস পর পর। ননীগোপালের মতো অসংখ্য বিচার প্রার্থী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন মামলা নিষ্পত্তির আশায়। খুলনার বিভিন্ন আদালতে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। সরকারি তথ্য বলছে, খুলনার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭৫,০০০-এর বেশি। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রয়েছে সর্বোচ্চ ১২,০০০ মামলা। মহানগর দায়রা আদালতে ৮,০০০, নারী ও শিশু আদালতে ৪,০০০-এর বেশি মামলা বিচারাধীন। এসব মামলায় বছরের পর বছর কোনো মামলায় নিষ্পত্তি হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। এতে অর্থ ও সময় অপচয়ের সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। 15 বছরের মধ্যে বোধহয় 3 বারই জজ কোর্ট আদালতের থেকে জজ বদলি হয়েছে। এক জজ চলে যায়, আবার এরকম করে বিরোধী দলেরা আমাকে টাইম পিটিশন করে। 16 বছর ধরে এই যে মার্ডার মামলা আসতেছি যাচ্ছি, কোন নিষ্পত্তি নাই। একটা মামলায় 66 জন আসামি আছি। এত মানুষ, আমাদের আশাটা অনেক ভোগান্ত হয় আমাদের জন্য। তা আমরা চাই দ্রুত আমাদের মামলা নিষ্পত্তি হয়ে যাক। আইনজীবীরা বলছেন, বিচারক ও আদালতের স্বল্পতা, সাক্ষীদের অনাগ্রহ, নির্ধারিত সময়ে পুলিশ প্রতিবেদন না পাওয়া এবং বাদী বিবাদী উভয় পক্ষের অসহযোগিতাই বিচার বিলম্বের মূল কারণ। আমাদের বিচারক সাফিসিয়েন্ট নেই এবং সাক্ষীর হাজিরাগুলো আমরা ঠিকমতো পাই না। সরকারি এবং বেসরকারি পর্যায়ের আইনজীবী তারা কালক্ষেপণ করে এবং আগ্রহ প্রকাশ করে না মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন, বিচার নিষ্পত্তির বিষয়ে সরকারের নতুন নির্দেশনার পর মামলার জট কমতে শুরু করেছে। খুলনার মতো জায়গায় আমার যে সাজেশন সেটা হলো যে ল্যান্ড সার্ভে অন্তত আরও একটা কোর্ট হওয়া দরকার, তাহলে জনভোগান্তি কিছুটা কমবে। খুলনা মহানগরীতে অন্তত 6টা কোর্ট দরকার। তা আপনি কোর্ট বাড়াবেন না, স্টাফ বাড়াবেন না, লজিস্টিক থাকবে না, দ্রুত বিচার করে দেন, এটা তো হবে না। খুলনায় মোট 54টি আদালতে বিচারক আছেন 53 জন। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। ঝিনাইদহের 6 পৌরসভায় নাগরিক সেবা যেন সোনার হরিণ। সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কের বেহাল দশা। নাজুক ড্রেনেজ ব্যবস্থায় জলজট ভোগান্তি নিত্যদিনকার। নেই পর্যাপ্ত সড়ক বাতিও। নিয়মিত কর দেওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ভাঙ্গা সড়কে হেলে দুলে চলছে যানবাহন, পাশের খোলা ড্রেনে আবর্জনায় পূর্ণ।
ঝিনাইদহ জেলায় মোট 6টি পৌরসভা, এর মধ্যে 5টি প্রথম শ্রেণীর। তবে পৌর এলাকার অবকাঠামো ভঙ্গুর। পৌরবাসীর অভিযোগ, সংস্কার না হয় বেশিরভাগ সড়কের বেহাল দশা। নাজুক ড্রেনেজ ব্যবস্থার জন্য বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পরই অন্ধকার ডুবে যায় রাস্তাঘাট। এছাড়াও রয়েছে অপরিচ্ছন্নতা, বর্জ্য অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ। সব ধরনের কর দেওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। গ্রামের রাস্তাঘাট ড্রেন নেই, পানি বেরোনো খুব সমস্যা, সব কিছুতে ঝামেলা। পৌরসভার ট্যাক্স ভ্যাট সবই দেওয়া হয়, কিন্তু যে সেবার দরকার সেই সেবাগুলো একটাও মেলে না। আমাদের যে ভিলেজ অঞ্চল, সেই হিসাবে পৌরসভা না থাকলেই বেশি ভালো। স্থানীয় সরকার বিভাগ বলছে, অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার জন্য এরই মধ্যে প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে, আমরা ইতিমধ্যে পৌরসভার যারা প্রশাসক আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রায়োরিটি দিয়ে যে কাজটি আগে করা প্রয়োজন যাতে সেই কাজগুলো করা হয়। ঝিনাইদহের 6টি পৌরসভায় বর্তমানে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ঈদুল আজহা সামনে রেখে পশুপালনে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। এবার খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয় তারা। বলছেন, সীমান্ত পেরিয়ে পশু ঢুকলে এবার ভারী হবে লোকসানের পাল্লা। খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। 2 সপ্তাহ পর ঈদুল আজহা কুরবানির পশুর হাটের বিক্রির জন্য হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু। কুষ্টিয়ার খামারিরা এখন শেষ সময় পশু লালন পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা রয়েছে। এই জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। খড়, বিশালি, ভুসি, গমের ভুসি, ছোলা, খেসারি, এইগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি। খাবারের দাম বেশি, আমাকে লাভের করা কঠিন। বাইরে থেকে গরু আনে তাহলে তো আমরা লস প্রজেক্টে চলে যাব। বাইরের গরু যদি আমাদের দেশীয় বাজারে না ঢুকে, তাহলে আমরা খামারিরা যারা আছে তারা ইনশাল্লাহ ভালো প্রফিট বা লাভের মুখ দেখবে বলে আশা করছি। সঠিকভাবে আমরা সঠিক দামে যেন বিক্রয় করতে পারি। পশু সুস্থ সবল রাখতে ভেটেরিনারি চিকিৎসা সহ সংশ্লিষ্টরা খামারিদের সহায়তা করছে জানায় প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিম যারা গরু কিনবে তাদেরকে গরু কেনাতে সহযোগিতা করবে, সুস্থ গরু চেনার জন্য তাদেরকে সহযোগিতা করবে। আর কোনো গরু যদি হাটে বা আনা নেওয়ার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির পশুর হাটের জন্য কুষ্টিয়ায় 2 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ঈদের 2 সপ্তাহ আগেই রাজশাহী ও নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব হাট থেকে পশু কিনে রাজধানী সহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকাররা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতা বিক্রেতাদের মাঝে। ঈদুল আজহার বাকি আরও 2 সপ্তাহ। এবার আগে ভাগেই গবাদি পশুতে কানায় কানায় পূর্ণ হাট। কোরবানির জন্য দরদাম করে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাট, এখান থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। খামারিরা জানান, হাটে এখন কোরবানির পশুর দাম তুলনামূলক কম, আর ব্যাপারীরা বলছেন গরুর দাম বেশি নিচ্ছেন খামারিরা। যে দামে কিনে আনছি তার থেকে কম দাম বল, 10 টাকা কম বল। 1,80,000 যেখানে বিক্রি হয় সেখানে গরু 150 বেচে যেতেছে আমাদেরকে। জমজমাট নওগাঁর মাতাজি হাটও 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ছোট আকৃতির গরু। তবে মাঝারি আকৃতির ষাঁড় গরুর দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় এবার আসল তোলা নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। খাবারের দাম দিচ্ছে, গৃহস্থ সেরকম দাম পাচ্ছে না। মাঝারি গরুটা বেচা কিনা বেশি, কিন্তু বড় গরু কিনে লোক নাই। গতবারে যেটা কিনছি আমরা 1 লাখ দেয়, এবারে 90 কম লাগছে। নওগাঁ প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবছর প্রায় 8 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর চাহিদা বেড়েছে সুন্দরবনের মধুর। প্রসেসিং সেন্টারে বেড়েছে কর্মব্যস্ততা। মধু রফতানি 3 গুণ বৃদ্ধির আশা করছেন ব্যবসায়ীরা। আর জেলা প্রশাসন বলছে, মধু প্রসেসিং সেন্টারকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। মমতাজ আহমেদ বাপির তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে রয়েছে মোট আয়তনের 66 ভাগ। সুন্দরবনের আয়তন ও মধু উৎপাদন বাংলাদেশ অংশে বেশি থাকায় চলতি মাসের প্রথম সপ্তাহে মধুর আন্তর্জাতিক ভৌগোলিক নির্দেশক সনদ বা জিআই সনদ পায় বাংলাদেশ। এতে মধুর চাহিদা বেড়েছে সাতক্ষীরার মধু প্রসেসিং সেন্টারগুলোতে। কর্মব্যস্ত সময় পার করছেন কর্মচারীরা। আমাদের জীবনটা হাতের মুঠোয় ঝুঁকিপূর্ণ করে নিয়ে আমরা এই সুন্দরবনের খাঁটি মধু সংরক্ষণ করতে যাই। কাজ অনেক আগের চেয়ে বেশি হয়েছে। সুন্দরবনের যে মধুটা এটা সারা বিশ্বে এখন যাচ্ছে। যে সনদটা পাওয়ার সাথে সাথে আমাদের মধুর চাহিদা বেড়ে গেছে, মধুর দাম বৃদ্ধি পেয়েছে। জেলা মধু ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, জিআই স্বীকৃতি পাওয়ায় বিদেশে মধু রফতানি 3 গুণ বৃদ্ধি পাবে। বিগত বছরে বাংলাদেশ থেকে প্রায় 55,000 কোটি টাকার মধু রপ্তানি হয়েছে। জিআই সনদ পাওয়ায় এই রপ্তানি আরো বেশি 3 গুণ হবে বলে আমরা মনে করি। মৌ চাষী, মধু ব্যবসায়ী মোয়াল পর্যায়ে একটা আলোড়ন সৃষ্টি হবে। এদিকে মধু সংগ্রহে জড়িত মোয়ালদের ঋণের ব্যবস্থা সহ বিসিক নগরীতে মধু প্রসেসিং সেন্টারকে আরো সমৃদ্ধ করে গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসক। মধু ব্যবসার সাথে যারা জড়িত, বিশেষ করে মোয়াল, তারা যে মধুটা বাগান ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে তারা সংগ্রহ করতে যায় এবং তারা ন্যায্য মূল্যটা পায়। আমরা একটা উদ্যোগ গ্রহণ করব তাদের ঋণের আওতায় আনা যায় কিনা। বন বিভাগের দেয়া তথ্য মতে গত অর্থ বছরে বাংলাদেশে 4টি রেঞ্জের মধ্যে শুধু সাতক্ষীরা রেঞ্জ থেকে 1,227.937 কুইন্টাল মধু আহরণ করে রাজস্ব আদায় হয়েছে 19,64,700 টাকা। আর 367.877 কুইন্টাল আহরিত মোম থেকে 8,09,330 টাকা রাজস্ব আদায় হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবিতে অসহযোগ কর্মসূচি চলছে বেনাপোল বন্দরে। এতে বন্দর দিয়ে বন্ধ ভারতের সঙ্গে বাণিজ্য। বুধবার বিকাল থেকে নতুন করে কলম বিরতি শুরু করেন কাস্টমস সদস্যরা। জানান, দাবি আদায়ে আজ প্রধান উপদেষ্টার দফতরে প্রদান করা হবে স্মারকলিপি। পাশাপাশি নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন করবেন এনবিআর কর্মীরা। তবে কর্মবিরতি আওতামুক্ত থাকবে পাসপোর্টধারী যাত্রী সেবা। এদিকে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে কাস্টমস সদস্যদের দিনে 3 থেকে 4 ঘন্টা কলম বিরতিতে স্থবির বন্দরের বাণিজ্য কার্যক্রম। দ্রুত সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। বেনাপোল স্থলবন্দরে 6 মাস ধরে বন্ধ উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবের কার্যক্রম। জনবল সংকটে হচ্ছে না কৃষি পণ্য ও বীজের মান পরীক্ষা। এতে দেশের কৃষিখাত ঝুঁকিতে পড়ার শঙ্কা করছেন C&F এজেন্টরা। কর্তৃপক্ষ বলছে, জনবল চেয়ে আবেদন জানানো হয়েছে ঊর্ধ্বতন মহলে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ বীজ, কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্য। এসব পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা বা ভাইরাস মুক্ত কিনা তা পরীক্ষার জন্য বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক মানের ল্যাব। তবে গেল 6 মাস ধরে ল্যাবে কোনো টেকনিশিয়ান না থাকায় পণ্যের মান পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। টেকনিশিয়ান না থাকার কারণে আমাদের ল্যাবের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একজন মাত্র ল্যাব বিশেষজ্ঞ ছিল এখানে, তাকেও কিছুদিন আগে বদলি করে দেওয়া হয়েছে। এই কারণে আমরা আসলে অনেক কাজই আমরা সঠিকভাবে করতে পারতেছি না। এতে ভাইরাসযুক্ত বীজ আমদানি হচ্ছে কিনা তা দেখার সুযোগ না থাকায় দেশের কৃষি খাত ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ C&F এজেন্টদের। ভারত থেকে যে সমস্ত কৃষি বীজ আমদানি হচ্ছে এতে এটা কোনো ভাইরাস আছে কিনা এটা ল্যাবে পরীক্ষা করা খুব জরুরি। এই মালামাল জীবাণু পরীক্ষা করতে পারছি না, যাতে এখানে যথেষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাই। কোয়ারেন্টাইন যে শাখা আছে এটাকে আরো একটু স্বয়ংসম্পূর্ণ এবং এখানে জনবল বাড়ানো প্রয়োজন। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, যার মধ্যে শতাধিক ট্রাক থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষি বীজ। সময় সংবাদ, বেনাপোল। পানি আইনের নীতিমালা তৈরি না হলে সরকারের কাঠামো বদল হবে না। তাই নদী সংরক্ষণ ও দূষণমুক্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয় শিগগিরই পানি আইন নীতিমালা প্রকাশ করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীর একটি হোটেলে ওয়াটার রিউজ অ্যান্ড রিসাইকেল শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, শিল্প কারখানাগুলোর দূষণে মারা গেছে ঢাকার 4টি প্রধান নদী। তাদের সংরক্ষণে
2026 সালের মধ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে। একই সঙ্গে অক্টোবরের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ চুক্তিতে তুরাগ নদীর সংরক্ষণের কাজ শুরু হচ্ছে বলে জানান তিনি। এদিকে বুড়িগঙ্গা নদী রক্ষায় 42টি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে ঈদের পরে চুক্তি হওয়ার কথা রয়েছে। কোনো চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে থামাবে না বলে সাফ জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম দফার পরোক্ষ আলোচনার আগে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বুধবার ইরানের পার্লামেন্ট আবারও বলেছে নিজেদের পরমাণু অধিকার তারা কোনো চাপই ত্যাগ করবে না। এমন অবস্থায় পরমাণু ইস্যুতে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই আশার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার বিষয়ে অটল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও এই ইস্যুতে আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি। বিভিন্ন গণমাধ্যমের খবর, এমন পরিস্থিতিতেই শুক্রবার ৫ম দফায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। আরেক দফা আলোচনায় বসার আগেও নিজের অবস্থানে অনড় ইরান। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না। এই প্রেক্ষাপটে সরব হয়েছে ইরানের পার্লামেন্টও। এক বিবৃতিতে দেশটির আইন প্রণেতারা বলেছেন, অবাস্তব ও অহংকারপূর্ণ দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন, কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না। যুক্তরাষ্ট্রের চাপ আর ইরানের অনড় অবস্থান সব মিলিয়ে রোমে হতে যাওয়া আলোচনায় সমঝোতার আশা ক্ষীণই মনে করছেন বিশ্লেষকরা। আর আলোচনা ব্যর্থ হলে পরিণতি হতে পারে ভয়াবহ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে দেশটির সরকারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও শ্বেতাঙ্গ কৃষক নিধনের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রামাফোসা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার হোয়াইট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হওয়া ওই বৈঠক হঠাৎ নতুন মাত্রা নেয় যখন ট্রাম্প নিজেই বৈঠকে আলোচিত বিষয় থেকে সরে এসে একটি বিতর্কিত ভিডিও দেখান। ভিডিওটিতে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের নেতা জুলিয়াস মালেমাকে একটি গান গাইতে দেখা যায়, যেটিকে ট্রাম্প দাবি করেন শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে একটি সহিংসতা ও বিদ্বেষের প্রতীক হিসেবে। ট্রাম্প রামাফোসাকে বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখলে নিয়ে নেওয়া হয়, তাদের হত্যা করা হয়, কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না দেশটির সরকার। Our government policy is completely মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রেসিডেন্ট রামাফোসা। তবে জলদি নিজেকে সামলে বলেন, তার সরকার কখনোই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে না। যে কোনো ইস্যু আলোচনার টেবিলে বসে সুরাহা হতে পারে বলেও মন্তব্য করেন রামাফোসা। দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ হামলার শিকার কৃষ্ণাঙ্গ কৃষকরা হন, এমন মন্তব্য করেন তিনি। তবে এ সময় রামাফোসাকে থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, হামলার শিকার হওয়া কৃষকেরা কৃষ্ণাঙ্গ নন, বরং শ্বেতাঙ্গ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার। আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটিকে দেয়া বিদেশি সহায়তা বন্ধ ও ৩১% শুল্ক ঘোষণা করেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটি সফর করছেন প্রেসিডেন্ট রামাফোসা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে কাতারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার পাবার কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগন জানায়, মার্কিন ফেডারেলের নিয়ম নীতি মেনেই প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ $400 মিলিয়ন বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহারের জন্য নিরাপদ করার কাজ চলছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এদিকে বিমান উপহার পাওয়া নিয়ে মার্কিন রাজনীতিতে দেখা দিয়েছে তুমুল বিতর্ক।
কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বিমান উপহার পাওয়া ইস্যুতে কিছুদিন ধরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজপরিবারের কাছ থেকে বিমান উপহারের ট্রাম্পের দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে সংশ্লিষ্ট 4টি সূত্র। এমন খবরও প্রচারিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। চলমান বিতর্কের মধ্যে অবশেষে কাতারের কাছ থেকে বিমানটি উপহার হিসেবে পাবার বিষয়টি নিশ্চিত করল ট্রাম্প প্রশাসন। পেন্টাগন নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ $400 মিলিয়ন বোয়িং 747 আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহারের জন্য এটিকে নিরাপদ করতে কাজ চলছে। পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল দাবি করেন, মার্কিন ফেডারেলের নিয়ম নীতি মেনেই এই উপহার গ্রহণ করা হয়েছে। বিমান উপহার পাওয়া নিয়ে মার্কিন রাজনীতিতে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। ডেমোক্র্যাটরা তো বটেই, অনেক রিপাবলিকানও এর বিরোধিতা করছেন। আইনগতভাবে মার্কিন প্রেসিডেন্ট কাতারের কাছ থেকে উপহার পেতে পারেন কিনা এই নিয়েও উঠছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এটি স্বার্থের সংঘাত এবং কাতারের সঙ্গে মার্কিন অস্ত্র চুক্তির ওপর এর প্রভাব পড়তে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির জেরে চাকরিচ্যুত হয়েছেন 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার সেই চাকরিহারা শিক্ষকরাই নেমেছেন রাজপথে। টানা 14 দিন ধরে চলা আন্দোলন এখন রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে একযোগে চাকরিচ্যুত করা হয় প্রায় 26,000 শিক্ষক ও কর্মীকে। নিয়োগ পরীক্ষায় মেধা নয়, চলছে দুর্নীতি, এমন প্রমাণেই আদালতের নির্দেশে বাতিল হয় নিয়োগ। এই রায়ের পরই কলকাতায় রাজ্য সরকারের শিক্ষা ভবনের সামনে আন্দোলন শুরু করেন চাকরিচ্যুত হাজার হাজার শিক্ষক। তাদের অভিযোগ, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা বারবার চাইলেও তা জমা দিতে পারেনি রাজ্য সরকার। অনেকেই প্রকৃত মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদেরকেও করা হয়েছে চাকরিচ্যুত। আমরা যারা যোগ্য এখনো অযোগ্য হিসেবে দাগি হতে পারিনি, সেরকম আমরা যোগ্যরা 31শে ডিসেম্বর অব্দি স্কুলে যাব, স্যালারি পাবো, কিন্তু আমাদের চাকরিটা নেই। সরকার কি পদক্ষেপ নিচ্ছে, তাদের যে আলোচনা কি আছে সেই বিষয়ে আমরা আলোচনা করে আমাদের পদক্ষেপটা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সর্বতোভাবেই উনি আমাদের পাশে আছেন, তো আমি সেই আশাটাই রাখি। আমাদেরকে যেভাবে হোক সরকার তাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তারা যেন আমাদের দিকটা ভাবে। সুপ্রিম কোর্টের যে 17 রকমের দুর্নীতি, তার মধ্যে থেকে কিন্তু আমাদের কোনো জায়গা থেকে আমাদেরকে কিন্তু বিদ্যে পারেনি। বিকাশ ভবনে 2 ঘন্টা কাউকে বসে থাকতে হচ্ছে কর্মচারীদেরকে, তখন গভর্নমেন্ট তাদেরকে নিয়ে ভাবছে যে তাদের ক্ষতি হচ্ছে, তাদের মানসিক হ্যারাসমেন্ট হচ্ছে। আর আমরা যে 1 বছর ধরে মানসিক অশান্তির মধ্যে আছি। চাকরিচ্যুত শিক্ষকদের দাবি দেওয়া ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলেও আন্দোলনের সামনে বেকায়দায় তৃণমূল সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আইপিএলের খবর। দিল্লি ক্যাপিটালসের হয়ে টানা দ্বিতীয় ম্যাচ খেললেন মোস্তাফিজুর রহমান। দল না জিতলেও বল হাতে ম্যাচটা খুব একটা বাজে কাটেনি কাটার মাস্টারের। তার একমাত্র শিকার মুম্বাই ইন্ডিয়ান্স ওপেনার রোহিত শর্মা। প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ফিল্ডিংয়ে নামে দিল্লি। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান মুস্তাফিজ। আউটসাইড অফের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রোহিত। ওই উইকেটে ওয়াংখেড়েতে নেমে আসে নীরবতা। তবে এরপর আর সাফল্য পাননি কাটার মাস্টার। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন নিজের নির্ধারিত 4 ওভারে। 7.5 গড়ে তার খরচ 30 রান। মুম্বাই তোলে 180 রান, তবে ব্যাটারদের ব্যর্থতায় ওই রান তাড়া করতে পারেনি ক্যাপিটালস। মুস্তাফিজও ব্যাট হাতে নেমে করেছেন 0 রান। মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল ফিজের দল। দীর্ঘ 22 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। দুই দেশের রাজনৈতিক শীতলতা কাটিয়ে এফটিপি সূচির বাইরে গিয়ে এই সিরিজ আয়োজনে কৃতিত্ব দেশটার ক্রিকেট বোর্ডের। তবে জিম্বাবুয়ে পারলেও পারছে না বিসিবি। গত 15 বছর দেশের ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসলেও ইংল্যান্ড সফর আয়োজনে সফল হয়নি কেউ, সম্ভাবনা নেই অদূর ভবিষ্যতেও। চড়াই উতরাই কিংবা নিষেধাজ্ঞা, ক্রিকেটে জিম্বাবুয়ে দেখেছে সবকিছুই। নানান প্রতিবন্ধকতা পেছনে ফেলে ব্যাট বলের খেলায় সুদিন ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আফ্রিকান দেশটি। বর্ণবাদ, রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট
সবকিছুই আছে জিম্বাবুয়ে ক্রিকেটে। আছে সোনালী অতীত, সে অতীতই হয়তো বাঁচিয়ে রেখেছে 22 গজের লড়াই। আর এই লড়াইটাকে নতুন করে জীবন দিল ইংল্যান্ড সফর। দীর্ঘ 22 বছরের অপেক্ষা শেষে বিলেতে খেলতে নামবেন রাজা মুজারিবানিরা। সামারের ব্যস্ত সূচির আগে এই এক ম্যাচের সিরিজ কেবলই গা গরম করবে ইংলিশদের। 5 দিনের পরিবর্তে খেলা হবে মাত্র 4 দিনের। তবুও ইংল্যান্ডের সঙ্গে রাজনৈতিক শীতলতা দূরে ঠেলে এই সিরিজ কূটনৈতিক জয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের জন্য। আর এখানেই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2010 সালের পর থেকে ইংল্যান্ড সফরের আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, অথবা অন্যভাবে বললে কূটনৈতিকভাবে এই সিরিজ আয়োজনে সফল হয়নি বিসিবি। এই সময় ব্যবধানে গোটা একটা ক্রিকেট প্রজন্ম পার করেছে টাইগার ক্রিকেট। সাকিব, তামিম, মুশফিকরা দ্বিতীয়বারের মতো সিরিজ খেলার সুযোগ পাননি ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডে বাইল্যাটারাল সিরিজ খেলার অভিজ্ঞতা নেই লিটন, মিরাজ কিংবা মোস্তাফিজদের মতো ক্রিকেটারদেরও। এক্ষেত্রে বাংলাদেশ দলের পারফরমেন্সকে দায়ী করতে পারেন অনেকেই। তবে সিরিজ আয়োজনে মাঠের খেলার চেয়ে বড় ভূমিকা রাখে কূটনীতি। শেষ 15 বছরে 3 বার বিসিবি সভাপতি বদল হলেও ইংল্যান্ড সিরিজ আয়োজনে সফল হননি কেউই। এফটিপি অনুযায়ী 2027 পর্যন্ত ইংল্যান্ড সফরের সুযোগ নেই টাইগারদের। সম্ভাবনা কম আইসিসির পরের চক্রেও। চলতি বছরেই নতুন কমিটি পেতে পারে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন বোর্ডের ওপরেও থাকবে একই ধরনের প্রত্যাশা। ক্রিকেটের মাঠে কূটনৈতিকভাবে সফল না হলে বড় দলের আমন্ত্রণ পাওয়া হবে না বাংলাদেশ দলের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে ফুটবল। মাত্র 400 টাকায় পাওয়া যাবে বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি কোয়ালিফায়ার ম্যাচের টিকিট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শনিবার থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। যদিও বাফুফের ভেরিফাইড পেজে পোস্টেজে জানানো হয় শুক্রবারই শুরু টিকিট বিক্রি। হসপিটালিটি ও কর্পোরেট বক্সে টিকিটের মূল্য সর্বোচ্চ 5,000 টাকা। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করবে বাফুফে। এছাড়া 3টি অফলাইন বুথ রাখারও পরিকল্পনা ফেডারেশনের। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে টিকিটও পাওয়া যাবে অনলাইনে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মাঝে। এবার অবসান হলো সোনার হরিণ টিকিট নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা। জানা গেল কোথায় পাওয়া যাবে টিকিট এবং কিভাবে তা সংগ্রহ করবেন সমর্থকরা। ঘোষণা করা হয়েছে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মের নামও। টিকিফাই থেকে টিকিট সংগ্রহ করা যাবে। 9 ক্যাটাগরিতে 18,300 টিকিট বিক্রি করা হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। 24 মে শনিবার দুপুর 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে শনিবারের কথা বলা হলেও বাফুফের অফিসিয়াল পেজে দেয়া হয় ভিন্ন তথ্য। পোস্ট দিয়ে জানানো হয় টিকিট পাওয়া যাবে শুক্রবারেই, যা এরই মধ্যে অনেকের কাছেই বিভ্রান্তির সৃষ্টি করেছে। টিকিটের মূল্য নিয়েও আছে অসন্তোষ। সর্বনিম্ন 400 টাকার পর ক্লাব হাউসের টিকিটের মূল্য রাখা হয়েছে 2,000 টাকা। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য সর্বোচ্চ 5,000 টাকা। 3 ক্যাটাগরির ভিআইপি টিকিটের মূল্য যথাক্রমে 4,000 ও 2,500 টাকা। টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে একসঙ্গে সর্বোচ্চ 5টি টিকিট কাটতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন টিকিটের অনলাইন কপি প্রদর্শনের মাধ্যমে থাকছে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ। এই পদ্ধতিতে কালোবাজারির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে দাবি বাফুফের। অনলাইন ছাড়াও বাফুফে ও অন্য 2টি স্থানে অফলাইন বুথ করার পরিকল্পনা ফেডারেশনের। লোকেশনগুলো এখনো ফাইনাল করতে পারে নাই, আপাতত 3টা ওনারা দিবে কনফার্ম করেছে। এর একটা আমাদের ফুটবল ফেডারেশনের আশেপাশে হবে এটা নিশ্চিত, বাকি 2টা ওনারা বলে দিবে। তো আমরা চেষ্টা করতেছি যেন সহজভাবে যেন আমাদের দর্শকরা পেতে পারে। এদিকে টিকিট সংগ্রহ করার প্রক্রিয়াকে সহজ বলে দাবি করছেন টিকিটিং প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরা। ম্যাচ শুরুর 3 ঘন্টা আগে টিকিটের অনলাইন ও হার্ড কপি দেখিয়ে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে। পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। যখন আমরা গেটে আসছে এন্ট্রির জন্য, আমাদের ডিভাইস দিয়ে সেটা স্ক্যান করে তার কিউআর কোডটা আমরা স্ক্যান করে সাথে সাথেই এন্ট্রি দিয়ে দিচ্ছি। সো এখানে প্রসেসটা অনেক সিম্পল। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও একই অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণে মেয়রের শপথ দাবিতে কাকরাইলে রাতভর বিক্ষোভ।
যোগ দিয়ে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক। উচ্চ আদালতের রায় ঘোষণা আজ। সাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন চলছে। আজ শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেবে ছাত্রদল। দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। রাজধানীতে বহুতল ভবন নির্মাণের হিড়িক, টাকার বিনিময়ে বিধিমালা ভেঙে নকশা অনুমোদনের অভিযোগ। নিজ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে নিশ্চুপ রাজুক চেয়ারম্যান। বাজেট ঘাটতি মেটাতে এবার ঋণের বোঝা বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিদেশি উৎসে জোর দেওয়া উচিত বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।